তাই এই রুমে বেশিক্ষণ থাকা ঠিক হবে না ভেবে দ্রুত বেরিয়ে গেল নাজরাত। কিন্তু কোথায় যাবে? প্রথম দফা শ্বশুরবাড়ি এসে ভীষণ অস্বস্তি লাগছে তার। নিশির রুমের বাইরে দাঁড়িয়ে দোতলার এই মাথা থেকে ওই মাথা অবধি একবার চোখ বুলালো। তারপর গুটি গুটি পায়ে এগিয়ে গেল সাদিফের রুমের দিকে। ভয়, লজ্জা, অস্বস্তি সব চেপে পরপর 3বার নক করে দরজায়, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। অগত্যা রুমে ঢুকে পড়ে সে, কিন্তু কোথাও সাদিফের দেখা মিলল না। দরজাটা ভিড়িয়ে দিয়ে রুমের চারদিকে চোখ বুলালো সে। হোয়াইট এবং লাইট গ্রিন কম্বিনেশনের 4 দেয়াল রুমে। বিশাল বেড, কাবার্ড, সিম্পল ডিজাইনের ড্রেসিং এবং এক কোনায় ছোট্ট একটা টেবিল, যেখানে কিছু ফাইল, কলম এবং একটা ল্যাপটপ রাখা। তো বারান্দাও রয়েছে, জানলায় উঠছে সাদা পর্দা। বেডের উপরের দেয়ালে সাদিফের বিশাল একটা ফটো ফ্রেম লাগানো। আনমনে সেদিকে এগিয়ে গেল নাজরাত। ছবিতে সাদিফের মুখে ছড়িয়ে আছে স্বভাবসুলভ হাসি। জলজল করা চোখগুলো যেন নাজরাতের দিকেই তাকিয়ে আছে। বেডের পাশ থেকে এসে ড্রেসিং এর সামনে দাঁড়িয়ে ভেজা চুল ছেড়ে পানি সরাচ্ছিল নাজরাত। তখনই হুট করে দরজা ঠেলে ভেতরে ঢুকে সাদিফ। আয়নায় তাকিয়ে চমকে ওঠে নাজরাত। তার চেয়ে দ্বিগুণ চমকায় সাদিফ। সদ্য স্নান সেরে বের হওয়া অর্ধাঙ্গিনী স্নিগ্ধ রূপ দেখে বুকের ভেতরটা অস্থিরতায় ছটফট করে উঠে তার। সাদিফের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে নাজরাত। আয়নাতে চোখাচোখি হলো দুজনের। কলাপাতা রঙের শাড়িটাতে নাজরাতের উজ্জ্বল শ্যামবর্ণ শরীরটা যেন ফুটে উঠেছে। ভেজা চুলে ভিজে গেছে পিঠের দিকের অংশ। চুল সব কাঁধের একপাশে থাকায় সাদিফের সামনে উন্মুক্ত হয়ে আছে ভেজা চুল, লেপে থাকা গলা, ঘাড়। প্রিয়তমার আবেদনময়ী রূপে যেন রক্ত ছলকে উঠল সাদিফের প্রতিটা শিরায় শিরায়। চোখ ফিরিয়ে বড় বড় শ্বাস ফেলে সশব্দে দরজা বন্ধ করে দিল সে। আওয়াজ শুনে কেঁপে ওঠে নাজরাত। বিগত কয়েক সেকেন্ডে কি হলো বুঝে উঠতে পারল না সে। আওয়াজ শুনে দ্রুত সাদিফের দিকে ফিরে শায়ের আঁচল দিয়ে পিঠ ঢাকে। একটা গ্রে কালারের টি শার্ট এবং ব্ল্যাক ট্রাউজার পরা ছিল সাদিফ। এলোমেলো ভেজা চুল লেপ্টে রয়েছে কপালে। বোঝাই যাচ্ছে অল্প কিছুক্ষণ হলো গোসল সেরেছে। সাদিফ দরজা বন্ধ করে নাজরাতের চোখে চোখ রাখতেই অস্বস্তি গাঢ় হয়ে গেল নাজরাতের। থেমে থেমে বলল, সরি, আমি আসলে ভাবে বলছিল এই রুমে আসতে, তাই। কথার মাঝে এক পা দুপা করে এগিয়ে আসতে লাগলো সাদিফ, যেটা দেখে কথা থেমে গেল নাজরাতের। আজ যেন অন্য এক অস্বস্তির বীজ বাসা বেঁধেছে তার মাঝে। বিয়ের দিন রাতেও সাদিফের সাথে সে এক কামরায় সময় কাটিয়েছিল দীর্ঘক্ষণ, কিন্তু তখন এমনটা লাগেনি। আজ সাদিফের ঘরে এমন অর্ধভেজা শরীর নিয়ে বদ্ধ রুমে তার যেন দম আটকে আসছে। অস্বস্তিতে চুপসে গেছে মুখ। তার ভেতরের অবস্থাটাও হয়তো আন্দাজ করতে পারে সাদিফ। তাই তো পাশ কাটিয়ে থাই গ্লাসের সাথে ঠেস দিয়ে দাঁড়ালো সে। স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, শ্বশুরবাড়ি পছন্দ হয়েছে? নাজরাত কিছু বলার আগে আবারও সে বলে ওঠে, অবশ্য এখন পছন্দ না হলেও উপায় নাই, একশোতেই বাধা পড়ে গিয়েছ। দিন শেষে তুমি তো আমারই। চমকে উঠে নাজরাত। সাদিফের বলা শেষ কথাটা একেবারে বুকে গিয়ে বাঁধল তার। লজ্জায় রক্তিম হয়ে উঠল গালজোড়া। সাদিফ মুগ্ধ হয়ে দেখল সে দৃশ্য। মাথা নেড়ে হেসে ফেলল সে। বুঝলো নাজরাত এখনো খুব একটা সহজ হয়ে উঠেনি তার সাথে। তাই তো টপিক চেঞ্জ করে রুমের সব ঘুরে ঘুরে দেখালো নাজরাতকে। হাত টেনে বারান্দায় নিয়ে স্বাভাবিক কিছু কথা বলল। ধীরে ধীরে সহজ হয়ে উঠল নাজরাত। এরই মধ্যেই রুমের দরজায় কড়া নাড়ে কেউ। সাদিফ দরজা খুলে দিতেই হাতে একটা গহনার বক্স নিয়ে রুমে প্রবেশ করেন মিসেস সালেহা। তাকে দেখে মাথায় আঁচল চাপে নাজরাত। বিছানার উপর গহনার বক্সগুলো রেখে নাজরাতের দিকে তাকিয়ে পুনরায় থুতনি ছুঁয়ে হাতে চুমু খেলেন তিনি। লজ্জা পেয়ে গেল নাজরাত। তাকে বিছানায় বসিয়ে বক্স থেকে স্বর্ণের চেন, চিকন একজোড়া বালা বের করে দেখালেন তিনি। এক প্রকার ব্যস্ত হাতে বক্সটা নাজরাতের হাতে দিয়ে নমনীয় কণ্ঠে বলে, মাথা নেড়ে সম্মতি জানাতে ব্যস্ত পায়ে বেরিয়ে গেলেন মিসেস সালেহা। যেতে যেতে সাদিফকে তাড়া দিয়ে গেলেন দ্রুত নিচে আসার জন্য। নাজরাত বক্সটা নিয়ে ড্রেসিং এর সামনে দাঁড়াতে তার পেছনে এসে দাঁড়ায় সাদিফ। প্রশ্নবিদ্ধ চোখে আয়নায় সাদিফের প্রতিবিম্বের দিকে তাকালো নাজরাত। তার চোখে চোখ রেখে হাত বাড়ালো সাদিফ। মৃদু কণ্ঠে বলল, মে আই। জবাবে তার হাতেই চেনটা দিতেই সযত্নে সেটা নাজরাতকে পরিয়ে দিল সাদিফ। যতবারই নাজরাতের উন্মুক্ত ঘাড়ে সাদিফের শীতল হাতের স্পর্শ পাচ্ছিল, ততবারই কেঁপে উঠছিল নাজরাত। চেন পরিয়ে দুহাতে বালা জোড়াও পরিয়ে দিল সাদিফ। এরপর নাজরাতের ভেজা চুল পিঠে ছড়িয়ে দিয়ে মাথায় আঁচল চেপে দিল সে। ঘোমটার মাঝে লজ্জায় মুখ নামিয়ে রাখা নাজরাতের মুখটা
দু হাতের আদলে তুলে কপালে চুমু এঁকে দিল। অদ্ভুত অনুভূতিতে কেঁপে ওঠে নাজরাত। সেদিকে তাকিয়ে হেসে ফেলে সাদিক। নিজের হাতের মাঝে নাজরাতের হাত নিয়ে দরজা খুলতে খুলতে বলে, লজ্জা পরেও পেতে পারবেন ম্যাডাম। এখন নিচে চলুন, আপনার শ্বশুর মশাই অপেক্ষা করছে। পিঠের উপর ধুমধাম কয়েকটা কিল পড়তে মাগো বাবাগো বলে চিল্লিয়ে ওঠে নুহাস। ঘটনার আকস্মিকতায় ভেবাচাকা খেয়ে গেল সে। যতক্ষণে বুঝতে পারলো কি হয়েছে ততক্ষণে আয়ানের হাতের বেশ কয়েকটা মায়ের খেয়ে ফেলেছে সে। আয়ন পুনরায় মারার জন্য হাত তুলতে ছুটে পালালো নুহাস। কৃষ্ণচূড়া গাছের নিচে সিমেন্ট দিয়ে বাধাই করা বসার স্থানটার চারপাশে গোল গোল করে ঘুরতে লাগলো দুজন। আয়ন গম্ভীর মুখে সতর্ক বার্তা দিচ্ছে নিচ থেকে ধরা দেওয়ার জন্য, কিন্তু নুহাস রাজি না। অবশেষে জানেও না তার করা কত নম্বর আকামের জন্য এই শাস্তি পেতে হচ্ছে তাকে। শেষে ক্লান্ত গলায় দৌড়াতে দৌড়াতেই বলে, আয়ান্নার বেটা থাম বলতেছি। আবে হয়েছেটা কি? আমার মতো মাসুম বাচ্চাটারে এমনে ধাওয়া করতেছিস কেন? কি হয়েছে তুই জানিস না? আমার নাম করে কোনো মেয়ে চিঠি দিয়েছে তুই? চট করে দাঁড়িয়ে পড়ে নুহাস। তার পেছনে এসে দাঁড়ায় আয়ান নিজেও। হাঁটুতে ভর দিয়ে বড় বড় শ্বাস ফেলছে দুজনে। নুহাস বেশ উল্লাসের সাথেই প্রশ্ন করে, ওই ছিনিমিনি তোরে রিটার্ন চিঠি দিছে নাকি রে? ভ্রু কুচকালো আয়ান। ধুম করে আবারও কিল বসালো নুহাসের পিঠে। কোণের উল্টো পিঠ দিয়ে নুহাসের গলা চেপে ধরে বলে, আমি জানতাম এই আকাম তুই ছাড়া কেউ করতে পারে না। বল কি বলেছিস ওই মেয়েকে? আমাকে চিঠি পাঠালো কেন সে? কোনো মতে আয়নের হাত থেকে ছুটে বড় বড় শ্বাস ফেলে নুহাস। আয়ন তখনও উত্তরের অপেক্ষায়। তার গম্ভীর মুখশ্রী দেখে 32 পাটি দাঁত বের করে হাসে নুহাস। বিরক্ত হয়ে আবারও মারার জন্য আয়ান হাত তুলতে নুহাস চট করে ভদ্র ছেলে সেজে আয়নের হাত ধরে বলে, আরে সেতে যাস কে? তোর উচিত এমন একটা ভালো কাজের জন্য আমাকে ট্রিট দেওয়া, আর তুই ভালো মানুষের দামই নাই এই দুনিয়ায়। নুহাসের অযথা কথায় পুনরায় রেগে গেল আয়ান। তুই কি বলবি? বল কাচুমাচু করে নুহাস জবাব দিল, আরে তোর মনে নাই দুদিন আগে ফার্স্ট ইয়ারের একটা মাইয়া দেখে বলছিলি, দোস্ত মেয়েটা সুন্দর তাই না? আমি ভাবছি তোর মনে ধরেছে, তাই একখানা চিঠি পাঠাইয়া দিলাম, সাথে তোর ফেসবুক আই। আল্লাহ গো! নুহাসের কথা শেষ হওয়ার আগে আবারও হাত উঠলো আয়ানের। রাগে শরীর শিরশির করছে তার। সুন্দর মেয়েকে সুন্দর বলবে না তো কি বলবে? তাই বলে মেয়েটাকে চিঠি লিখে ঘোষণা করার কি আছে? মাঠের মাঝখানে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে ওঠে নুহাস। তবুও থামলো না এক রত্তি। সে অবস্থাতেই বলতে লাগলো, মাফ কর ভাই, জীবনেও কোনো মাইয়ারে তোর হইয়া কিছু কইতাম না, তোর বউয়ের বইনের কসম। এবার থাম, বিয়ের আগের সব এনার্জি শেষ হইয়া যাইতেছে বাল। আরে ভাই থাম না, আমি তো তোর ওপর দয়া করে ওই ছিনিমিনিরে চিঠি দিছিলাম। আমি জানতাম নাকি ওই মাইয়ার চয়েস এত খারাপ যে ফেসবুকে তোর ছবি দেখা কাইট হইয়া গেছে। এতক্ষণে দৌড়ঝাঁপে যে একটু দমে এসেছিল আয়ান, নুহাসের শেষ কথাটা শুনে আবারও দৌড় লাগালো দ্বিগুণ গতিতে। নুহাসকে হাতের নাগালে পেয়ে মনের তৃপ্তির জন্য বেশ দুঘা লাগালো পিঠে। শেষে ক্লান্ত হয়ে শটানভাবে শুয়ে পড়ে সবুজ ঘাসের মাঠের উপর। পাশেই ধপ করে এসে বসে নুহাস নিজেও। হাঁপিয়ে ওঠা শরীরটাকে শান্ত করে নুহাস বলে, চিঠি তো দিছিলাম বা, তোর কোন জন্মের বউয়ের বোন নিয়ে ভাগছি রে যে আমার নাজুক শরীরটা এত পিটাইলি? ক্ষিপ্ত স্বরে আয়ান বলে, তোরে আরো 2 ঘা দেওয়া উচিত ছিল। জানিস এই চিঠির জন্য তোহা কত ঝগড়া করেছে আমার সাথে? ওই মেয়ের কি দরকার ছিল তোহাকে চিঠি দেওয়ার? ভ্রু কুচকালো নুহাস। কণ্ঠে কৌতূহল নিয়ে বলে, তোরে একটা মাইয়া চিঠি পাঠাইছে, এটা নিয়ে তোহা ঝগড়া করতে যাবে কেন? টনক নড়ল আয়ানের। এই কথাটা তো মাথায় আসেনি। সত্যি তো, তো হঠাৎ এমন রেগে গেল কেন? মাথায় কিলবিল করে উঠে প্রশ্নগুলো, কিন্তু উত্তর তো নেই একটাও। চট করে দাঁড়িয়ে পড়ে আয়ান। পাঞ্জাবি ধুলো ঝেড়ে আশেপাশে নজর বুলিয়ে বলে, বাকিরা কই? জবাব না দিয়ে ফায়েজকে ফোন লাগায় নুহাস। ফায়েজ জানালো তারা গেটের পাশে ফুচকার দোকানে আছে। ধীর পায়ে এগিয়ে গেল বাকি দুজন। গেট পেরোতেই নজরে আসে শাড়ি পরিহিতা 3 রমণী ফুচকার প্লেট হাতে দাঁড়িয়ে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে হয়তো, যার কারণে খিলখিল করে হাসছে শায়রি। পাশে হাসি মুখে দাঁড়িয়ে আছে সাফরিন এবং তোহা। সূক্ষ্ম দৃষ্টিতে সবাইকে পরখ করে আয়নের নজর খুঁজল ফায়েজ নামক গোপন প্রেমিককে, এবং পেয়েও গেল। শায়রিদের চেয়ে কয়েক হাত দূরত্বে গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে।
তার মুগ্ধ নজর গেঁথে আছে শায়েরি নামক শ্যামবর্ণা কিশোরীতে। হাসতে হাসতে পেট চেপে ধরেছে শায়েরি। কাজল ল্যাপটানো চোখে চিকচিক করছে জলকণা। ঝাল খেয়ে রক্তিম আকার ধারণ করেছে তার নাক, গাল, ঠোঁট। ঘামে ভেজা মুখশ্রীতে গুচ্ছ কয়েক চুল লেপ্টে আছে। মেয়েটার হাসিটাও যেন কারো মন কেড়ে নিতে বাধ্য। হুট করে কাঁধে কারো থাবা পড়তেই চমকে ওঠে ফায়াজ। পাশ ফিরতেই দেখে আয়ানের দুষ্ট হাসি ভরা মুখ। কিঞ্চিৎ লজ্জা পেল ফায়াজ। আয়ান ফায়াজকে কিছু বলার আগেই শায়েরি মাথায় টোকা মারে নুহাসের। শায়েরি বিরক্তি মুখে তাকাতেই বলে, সব সময় এমন ভেটকি মাছের মতন ভ্যাটকাস কেন মাইয়া? তুই কি স্বাভাবিক হাসতে পারস না? না, পারি না। আমি এমনই। তোর কোনো সমস্যা? আলবাত সমস্যা। এমন ভেটকি মাছের মতো মাইয়া রে কোন বেটা বিয়ে করবে বলতো? মাইয়া হবি সুশ্রী, নম্র, তা না সারাদিন লাফালাফি, বকর বকর, আর এমন খিলখিলে। তোর জামাইয়ের কপালে বিরাট দুঃখ আছে রে, 3 ফুট 2 ইঞ্চি। তোর এই হাসি শুন না বেচারা ইন্নালিল্লাহ হইয়া যাইব। শায়েরি কিছু বলার আগে তার মোবাইলটা বেজে ওঠে। স্ক্রিনে আবরারের নামটা দেখতেই দ্রুত কল রিসিভ করে কানে ধরে সে। ভাই, পৌঁছে গিয়েছো তুমি? অনেক আগেই। তুই এখনো ক্যাম্পাসে? হ্যাঁ। হ্যাঁ মানে কি? কটা বাজে দেখেছিস? এক্ষুনি বাড়ি ফিরবি তুই। ঠিক আছে। আমি একা একা বের হওয়ার কোনো দরকার নেই। আমি সাফওয়ানকে বলছি, সাফরিনের সাথে তোকেও নামিয়ে দিবে বাসায়। বিরক্তিতে মুখ কুচকে আসে শায়েরি। না জানি তার ভাই এই সাফওয়ান নামক মানুষটার মধ্যে কি খুঁজে পায়। সবকিছুতেই আগ বাড়িয়ে সাফওয়ান সাফওয়ান। আমি ওনার সাথে কেন যাব? আয়ান অথবা ফায়াজ কেউ পৌঁছে দিয়ে আসবে আমায়। তোমার বন্ধুর তেরা তেরা কথা শুনে ফ্রি সার্ভিস নেওয়ার কোনো ইচ্ছে নেই আমার। আমি একাই যেতে পারবো। শায়েরির কথা শেষ হওয়ার আগে ধমকে ওঠে আবরা। বাড়াবাড়ি করবি না সায়ু। এমন শাড়ি পরা অবস্থায় ভর দুপুরে রাস্তায় বের হওয়ার কোনো দরকার নেই। সকালে কিছু বলিনি, কিন্তু এখন বলছি, তুই সাফরিনের সাথে বাড়ি ফিরবি। কথা শেষ করে কল কাটে আবরা। ভীষণ রকমের মেজাজ খারাপ হলো শায়েরির। সেই সকাল থেকে সাফওয়ানের উপর ক্ষিপ্ত ছিল সে। গানের বেলায় যে সাফওয়ান একটু নরম সুরে কথা বলেছিল, কিন্তু পরবর্তীতে নীতির সামনে বলা ইডিয়েট শব্দটা শুনে আবার মন ভার হয়ে গেল শায়েরির। সাফওয়ান কখনো তাকে এই মেয়ে, মাথা মোটা, ইডিয়েট, গাধি এমন কিছু অপমানসূচক নাম ছাড়া তার নিজ নামে ডাকেনি। এমনকি শায়েরির মনেও করতে পারে না সাফওয়ান তাকে তার নিজস্ব নামে ডেকেছে কিনা কখনো। সে যাই হোক, আপাতত ভাইয়ের হুকুম রক্ষার্থে এই দৈত্য দানবটার সাথে বাড়ি ফিরতে হবে তাকে। মোবাইল পার্সে ঢুকিয়ে পুনরায় আগের স্থানে ফিরে এলো শায়েরি। সবার দিকে এক নজর তাকিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, সাফা কই? মাত্রই বের হয়েছে, ওর গাড়ি এসেছিল। ফায়েজের কথা শুনে থ হয়ে গেল শায়েরি। চলে গিয়েছে মানে কি? চলে গেল কেন? ওর তো আমার সাথে যাওয়ার কথা ছিল। শায়েরির কথা শোনা মাত্রই ফায়েজকে গুতা মারে আয়ান। ফিসফিস করে বলে, আর ভদ্র বন্ধু হয়ে থাকিস না, এবার একটু প্রেমিক হওয়ার চেষ্টা কর। ভর দুপুর একটা রিকশায় দুজন, এই সুযোগ বারবার পাবি না বন্ধু। হতভম্ব মুখে আয়নের দিকে তাকিয়ে রয় ফায়াজ। বুঝতে পারলো কি করবে। এর আগে বহুবার আসা যাওয়া হয়েছে শায়েরির সাথে, তবে সেটা নিছক কাকতালীয়। সে কখনো শায়েরির সাথে একাকী সময় কাটায়নি। বলতে গেলে চায়নি বন্ধুত্বের খোলস ছেড়ে বাইরে আসুক তার প্রেমিক সত্তা। তাই আজ সকালে আয়নের বলা কথাগুলো শোনার পর হঠাৎ এমন প্রস্তাব শুনে সে হিমশিম খাচ্ছে সিদ্ধান্ত নিতে। ফাইজ মাত্রই মুখ খুলবে এমন সময় সবার পরিচিত কালো স্করপিও গাড়িটা এসে থামে তাদের সামনে। মুহূর্তে চেহারার রং বদলে গেল শায়েরির। সে ফেলফেল নজরে তাকিয়ে রইল গাড়িটার দিকে। ঠিক তখনই গাড়ির কালো কাচ নেমে গেল একপাশ থেকে। দৃশ্যমান হলো সাফওয়ানের গম্ভীর মুখশ্রী। নীরবতায় কেটে গেল কয়েক সেকেন্ড। সাফওয়ান এক হাতে স্টিয়ারিং চেপে মেরুদণ্ড সোজা করে বসে ভ্রু কুচকে তাকালো শায়েরির দিকে। রাজভারী কণ্ঠে বলল, এই মেয়ে, তুমি কি নেমন্তন্ন করে গাড়ি তুলতে হবে? হঠাৎ আওয়াজে চমকে ওঠে শায়েরি। খানিক নড়ে চড়ে বিদায় জানালো বন্ধুদের। গাড়ির পেছনের দরজা খুলতেই হাত পা ছড়িয়ে শুয়ে থাকা মিহাতকে দেখে চমকে ওঠে সে। শায়েরির উপস্থিতি বুঝে চোখ খুলে মিহাত 32 পাটি দাঁত বের করে বলে, হে বিউটিফুল, আসলে আমার একটু রেস্ট দরকার, তাই তুমি কমফোর্ট হয়ে সামনে গিয়ে বসো কেমন? শায়েরি কিছুই বলল না। বিরক্ত হয়ে হর্ন চাপলো সাফওয়ান। ইঙ্গিত বুঝে দ্রুত ফ্রন্ট সিটে এসে বসে শায়েরি। মুহূর্তে ধুলো উড়িয়ে গেটের সামনে থেকে প্রস্থান করলো গাড়িটি। এভাবেই শুধু তাকিয়ে থাকিস তুই?
তোর এই নীরবতা একদিন শায়েরিকে তোর নিকট হতে অনেক দূরে সরিয়ে দিবি, দেখিস। সেদিনও এমন তাকিয়ে ছাড়া কিচ্ছু ঠিক করার সাধ্য থাকবে না তোর। আয়নের বলা অতি সামান্য কথাটা শুনে বুকের ভেতরটা উথাল পাথাল শুরু করলো ফায়াজের। সে কি ভুল করছে? তার কি উচিত ছিল বন্ধুত্বের বাইরে তার ছোট্ট প্রেয়সীকে একটু ইঙ্গিত দেয়া? আয়নের কথাটা কি সত্যি হয়ে যাবে? শায়রি অন্য কারো হয়ে যাবে? ধক করে উঠলো বুকের ভেতরটা। কি নিষ্ঠুর বাক্য! এমনটা হলে বেঁচে থেকেও তো লাশ হয়ে যাবে ফায়াজ। এবার আর কোনো হেয়ালি নয়, শায়রির মনে তার প্রেমের বীজ বপন করতেই হবে। আজকের দিনটা না হয় কেটে গেছে, আগামীকাল হতে প্রতিটি মুহূর্ত শায়রিকে প্রেম ফাঁদে ফেলার জন্য চেষ্টা চালাবে সে। মনে মনে কথাগুলো ভেবে এক দফা হাসে ফায়াজ। নুহাসের ডাকে হুঁশ ফিরল তার। দুজনের গন্তব্য একই রাস্তায় হওয়ায় একসাথে রাস্তায় নামে তারা। তাদের যে কিছুটা দূরত্বে রোদের উত্তাপে শৈল পুড়িয়ে রিকশায় অপেক্ষা করছে তোহা। তার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকালো আয়ান। মেয়েটা পুরোদমে ইগনোর করে যাচ্ছে তাকে, কিন্তু কারণটা এখনো জানা নেই আয়ানের। তপ্ত শ্বাস ফেলে তোহার পাশে গিয়ে দাঁড়ায় সে। তার উপস্থিতি বুঝেও চুপ করে রইল তোহা। নীরবতা ভেঙে আয়ান বলে, এখন থেকে রিক্সা পাবি না এ সময়, সামনে চল। তোহা নিশ্চুপ। তার এমন নির্লিপ্ততা দেখে রেগে গেল আয়ান। বাহু টেনে তোহাকে মুখোমুখি এনে ক্ষিপ্ত কণ্ঠে বলে, সমস্যা কি তোর? এমন ভাব নিচ্ছিস কেন? ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে নিল তোহা। খানিক উচ্চস্বরে চেঁচিয়ে বলে, আমার ব্যাপারে তোর না জানলেও চলবে। আগে উদাসীন ছিলি, এখনো উদাসীন থাক। প্লিজ এসব এক্সট্রা কেয়ার দেখাতে আসবি না, আমার অসহ্য লাগছে। উল্টো পথে হাঁটা ধরল তোহা। আয়ান তখনও বিস্মিত চোখে তার গমন পথের দিকে তাকিয়ে আছে। আজ তোহার এমন ভারী ভারী কথাগুলো মস্তিষ্কে ঝড় তুলছে তার। একে একে সকালে সব কথার সমীকরণ মিলাতে ব্যস্ত হয়ে পড়ে আয়ান, এবং তার চতুর মস্তিষ্ক মিলিয়েও নিল খুব দ্রুত। কুচকে রাখা কপালের ভাঁজগুলো সমান্তরাল হয়ে উঠল, বুকের ভেতরটা হয়ে উঠল অশান্ত। তোহা তখন আয়ানের দৃষ্টিসীমা হতে মিলিয়ে যাচ্ছে প্রায়। দ্রুত গতিতে ছুট লাগালো আয়ান। কাছাকাছি এসে পেছন থেকে তোহার বাহু ধরে টান মারে। হুমড়ি খেয়ে আয়ানের বুকে আছড়ে পড়ল তোহার ভারী শরীর। হঠাৎ আক্রমণে ভয় পেয়ে গেল তোহা। তার চেয়ে দ্বিগুণ চমকালো আয়ানের উৎকণ্ঠা ভরা মুখ দেখে। বড় বড় দুখানা শ্বাস ফেলে তোহার চমকে ওঠা মুখশ্রীর দিকে তাকিয়ে আয়ান বলে, পছন্দ করিস আমাকে? আকস্মিক এমন প্রশ্নে হতভম্ব হয়ে গেল তোহা। চঞ্চল হয়ে উঠল চোখ জোড়া। তার গতিবিধি এবং তীক্ষ্ণ চোখে পরখ করলো আয়ান। সহসা নজর এড়িয়ে গেল তোহা। আশেপাশে নজর বুলিয়ে আয়ানের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বল, কি সব আবল তাবল বকছিস তুই? হাত ছাড়। তোহার কথাকে সম্পূর্ণ উপেক্ষা দুহাতে তোহার দুবাহু চেপে ধরলো আয়ান। দূরত্ব গুছিয়ে আরেকটু কাছে এগিয়ে আনলো তোহার মুখ। চোখে চোখ রেখে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, কবে থেকে পছন্দ করিস? ভয় উত্তেজনা অস্বস্তিতে কেঁপে উঠল তোহা। দৃষ্টি মেলাতে পারল না আয়ানের গভীর চোখ জোড়ার সাথে। অপরাধীর ন্যায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে। তার এমন মুখশ্রী দেখে বাহু ছেড়ে দূরে সরে গেল আয়ান। চিন্তিত মুখে আঙ্গুল ঘষল কপালে। এমন কিছু সে কল্পনা করেনি কখনো। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা ঠেকছে তার। খালি রিক্সা চোখে পড়তেই কাছে রাখলো আয়ান। তোহাকে নির্দেশ দিল উঠে বসার। আয়ানের চেহারার মুখে থেকে বাঁচতে তোহা নিম্ন কণ্ঠে জবাব দিল, তুই চলে যা, আমি অন্য রিক্সা পেয়ে যাব। রাগ জিনিসটা খুব কম আয়ানের, কিন্তু আজ তোহার একের পর এক কাণ্ডে মস্তিষ্ক বিগড়ে আছে তার। এখন আবার তোহার এমন কথা শুনে দাঁতের দাঁত চেপে রাগ কমানোর বৃথা চেষ্টা করলো আয়ান। ধমকে উঠে বলে, বসতে বলছি, চুপচাপ বসবি। এত পাকনামি করতে কে বলেছে তোকে? এই সময় একা রাস্তায় তোকে দাঁড়িয়ে থাকতে দেখতে তন্ময় ভাইয়া কি করবে সেই খেয়াল আছে তোর? আয়ানের ধমক শুনে দ্রুত রিকশায় চড়ে বসে তোহা। তন্ময় তার আপন বড় ভাই। তাদের বয়সের পার্থক্য প্রায় 12 বছর। তোহা ছোট থাকতে বাবা হারিয়েছে। বড় ভাইকে যেমন ভালোবাসে তেমন ভয়ও পায়। তাই আয়ানের কথাই বিরক্তি করলো না সে। তোহা ভেবেছিল এমন ঘটনার পর হয়তো আয়ান তার মুখটাও দেখতে চাইবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে এক লাফে রিকশায় চেপে বসে আয়ান। দীর্ঘ বহু বছরের বন্ধুত্বে আজ আয়ানের উপস্থিতি বুকে ঝড় তুলছে তোহার। কিন্তু আয়ান নির্লিপ্ত ভঙ্গিতে
চোখ বুজে রিকশার মাথা এলিয়ে দিল। শহরের ব্যস্ত রাস্তায় চলতে লাগলো রিকশা। আশেপাশে এত কোলাহল, কিন্তু রিকশায় বসা মানুষ দুজনের মাঝে গ্রাস করেছে জন্মের নীরবতা। এমন বোকামি কি করে করলি তোহা? কোলের উপর রাখা শাড়ির আঁচলে আঙ্গুল পেঁচিয়ে অস্থিরতা কমানোর বৃথা চেষ্টা চালাচ্ছিল তোহা। তখনই আয়ানের শীতল কণ্ঠের বাণী শুনে চমকে উঠে সে। বোকামি? তার অনুভূতি আয়নের কাছে বোকামি মনে হয়? তীব্র অভিমানে গলা ধরে আসে তোহার, চোখে জমল বেদনার অশ্রু, যা গড়িয়ে পড়ার আগে আয়নের অগোচরে সন্তর্পণে মুছে ফেলে তোহা। এতক্ষণ পর চোখ খুলে সোজা হয়ে বসে আয়ান। সরাসরি তোহার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলে, তোর কাছ থেকে এমন কিছু আমি আশা করিনি। আমি তোদেরকে বন্ধু ব্যতীত অন্য নজরে দেখিনি কখনো। আমার মনে হয় না আমি কখনো তোর সাথে এমন কোনো ব্যবহার করেছি যার কারণে তুই এমন কিছু মনে পুষে নিবি। আজ যদি তোর জায়গায় ছায়ু থাকতো, তবে হয়তো আমি নিজেকে অপরাধী ভাবতাম। কারণ বাকি বন্ধুদের চেয়ে আমি বারবারই ছায়ুকে আলাদা যত্ন, আলাদা ভালোবাসা দিয়ে এসেছি। ওর সব কিছুতে আমি আগ বাড়িয়ে সঙ্গ দিয়েছি। সে ছোটবেলা থেকে ছায়ুর প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কিছুর আমার জানা। আমি কখনো ওকে আমার দৃষ্টিগোচরের বাইরে যেতে দেইনি। কারণটা তোরাই জানিস। ছায়ু আমাদের সবার চেয়ে আলাদা, অতিরিক্ত সরল, অতিরিক্ত চঞ্চল, কিন্তু বিবেক বুদ্ধিতে একেবারে জিরো। তাই আমি সর্বদা ওর ডাল হয়ে পাশে থেকেছি। কিন্তু তুই? আমি তোর নিঃস্বার্থ বন্ধু ঠিকই, কিন্তু তোর সাথে আমি কখনো এমন কিছু করিনি যেটার কারণে তুই আমাকে নিয়ে আলাদা করে ভাবতে বাধ্য হবি। তবুও এমন কিছু আমি ভাবতে পারছি না তোহা। তুই তো আমার আর প্রভার ব্যাপারেও সবটা জানতি, তারপরেও কেন? বেশ কিছুক্ষণ নীরবতায় কাটে। মাথা নত অবস্থায় আয়নের সব কথা শুনে তোহা। বহুদিনের শক্ত খোলসে আবৃত অনুভূতির ভান্ডার খুলল আজ। নিম্ন শান্ত কণ্ঠে বলল, তোর প্রতি আমার অনুভূতি কবে থেকে জমেছে তা আমার জানা নেই, কিন্তু প্রথম যেদিন তোর চোখে অন্য মেয়ের প্রতি প্রেমানুভূতি দেখেছিলাম, ঠিক সেদিনই অনুভব করেছিলাম হিংসা নামক শব্দটার গভীরতা। তোর পাশে প্রভাবে আমি মেনে নিতে পারছিলাম না একদমই। অদ্ভুত রাগে নিজেই নিজের প্রতি বিরক্ত হচ্ছিলাম। একটা সময় যখন বুঝতে পারলাম এই অনুভূতি কিসের, তখন তোদের মাঝে মাখো মাখো প্রেম চলছিল। আমি নিজেকে অনেক বুঝিয়েছি, বিশ্বাস কর, কিন্তু মনের ওপর যে কারো নিয়ন্ত্রণ থাকে না, আমারও ছিল না। আমি পারিনি নিজের অনুভূতিগুলোকে বাধা দিতে। নিজেই নিজের ভিতরে শেষ হয়ে যাচ্ছিলাম। আমি মেনে নিয়েছিলাম তুই আমার ভাগ্যে নেই, কিন্তু যেদিন হুট করে তুই জানালি প্রভার সাথে তোর ব্রেকআপ হয়েছে, সেদিন চেয়েও তোর মুখ দেখে খুশি হতে পারিনি। তোর সময়ের প্রয়োজন ছিল সবটা মেনে নেওয়ার জন্য। আমি বুঝেছিলাম সেটা, সময় দিয়েছিলাম তোকে পুনরায় নিজেকে গড়ে তোলার জন্য। ভেবেছিলাম ভাগ্য হয়তো আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে, কিন্তু আমি সাহস করে উঠতে পারিনি এত দ্রুত তোকে কিছু জানানোর। কারণ আমি জানি তুই আমাকে নিয়ে কখনো এমন কিছু ভাবিসনি। মাত্র 4 মাস হয়েছে তোদের ব্রেকআপ হলো। এর মাঝে আজ হঠাৎ যখন মিনি নামের একটা মেয়ে আমাকে ডেকে বলল তুই মেয়েটাকে পছন্দ করে চিঠি পাঠিয়েছিস, কথাটা শুনে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। আমার মনে হচ্ছিল আমি আবারও তোকে হারিয়ে ফেলেছি। অজান্তেই তোর ওপর আমার রাগ চেপে বসেছিল যে কেন আমাকে একটা সুযোগ দিলি না। আমি চাইনি তোকে এভাবে আজ কথাগুলো বলতে। আমি ভাবতে পারিনি তুই এভাবে বুঝে যাবি। আমি তোর সাথে অন্য কাউকে মেনে নিতে পারবো না আয়ান। খুব ভালোবাসি তোকে, বিশ্বাস কর। আই রিয়েলি লাভ। রিক্সা থামাও মামা। তোহার কথা শেষ হওয়ার আগে আয়নের এমন আদেশ শুনে চমকে তাকালো তোহা। শেষ কথাগুলো বলতে বলতে গলা কাঁপছিল তার, কিন্তু আয়ানের মুখ দেখে মনে হলো সে মহা বিরক্ত এসবে। ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছিল তোহার। রিক্সা থামার সাথে সাথে নেমে পড়লো আয়ান। ভাড়া মিটিয়ে তোহার রিক্সাকে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হতেই
তার কাঁধের দিকের পাঞ্জাবি খান তোহা। ফিরে তাকালো আয়ান, নজর কাড়লো তোহার হলদে মুখশ্রী। চোখ জোড়া চিকচিক করছে তার, যে কোনো সময় বাঁধ ভেঙে নেমে পড়বে অশ্রুকণা। গলার কাছে দলা পাকিয়ে উঠা না কান্নাগুলো গিলে ফেললো তোহা। আকুলতা ভরা কণ্ঠে বলে, আমি কি তোর এতই অযোগ্য আয়ান? অজানা কারণে তোহার এই কণ্ঠ শুনে বুক কেঁপে উঠল আয়ানের। তোহার এই টলমল চোখ জোড়ার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকার সাহস পেল না সে। তোহার হাত ছাড়িয়ে দ্রুত পথে মিলিয়ে গেল জনবহুল রাস্তার ভিড়ে। আয়ানের গমন পথের দিকে তাকিয়ে দুহাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে দিল তোহা। আয়ানের এই নীরবতা যেন জবাব ছিল যে তাদের গন্তব্য কখনো এক হবে না। অনাকাঙ্ক্ষিতভাবে শ্বশুর বাড়িতে প্রবেশ করে শুরুতেই বেশ ভয় পেয়েছিল নাজরাত, কিন্তু এখন সে ভয়ের জায়গায় দ্বিগুণ ভালো লাগা বইছে। ঘরের প্রতিটি সদস্য ভীষণ অমায়িক। ছোট্ট নাহিয়ানকে শুরুতে উত্তেজনাবশত কাছে টেনে নেয়নি বলে ছেলেটা ভয় পেয়েছিল, কিন্তু পরবর্তীতে নাজরাত যখন নিজ থেকে তার সাথে ভাব জমালো, তখন সে নাজরাতকে ছাড়তেই রাজি হচ্ছিল না। বৌমনি বৌমনি করে মুখে যেন খই ফুটছে তার। স্বল্প সময়ের মধ্যে ছেলেটার সাথে বেশ ভাব হয়ে গেছে নাজরাতের, কিন্তু এই অতিরিক্ত ভাবখানা এবং দুঃখ নামিয়ে এনেছে। নাজরাতের বাড়ি ফেরার সময় হয়ে এসেছে। তার বাবার করা আদেশ ছিল মেয়ে যেন দুপুর 3:30টার মধ্যেই ঘরে ফিরে আসে, কিন্তু নাহিয়ান তার বৌমনিকে ছাড়তে নারাজ। দুহাতে এমনভাবে গলা জড়িয়ে ধরে আছে যে কেউ ছাড়াতেও পারছে না। নাহিয়ানের কান্নাকাটি দেখে সাদিফের দিকে করুণ চোখে তাকালো নাজরাত। উপায় না পেয়ে সাহিল এসে বাইকে ঘোরাবে বলে লোভ দেখিয়ে বাইরে নিয়ে গেল তাকে। স্বস্তির নিঃশ্বাস ফেলল সকালে। সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে চড়ল সাদিফ এবং নাজরাত। সারা রাস্তা কোনো কথা বলল না কেউ। নাজরাতের ঘরের সামনে আসতে নড়ে চড়ে বসে নাজরাত। রাস্তাটা যেন আজ খুব তাড়াতাড়ি ফুরিয়ে গেছে এমন মনে হচ্ছে তার। আর এদিকে তার বর, যে কিনা মুখে কুলু পেটে বসে আছে। রাগ লাগলো নাজরাতের। পার্সটা নিয়ে শাড়ি ঠিক করে গাড়ির দরজার দিকে ঘুরতেই দুটো হাত এসে তার কোমর ছুঁয়ে কাছে টেনে নিল তাকে। চমকে উঠে নাজরাত। যে একটু গাড়ির দরজা ফাঁক করছিল তা পুনরায় সাদিফ হাত টেনে বন্ধ করে দিল। পরপরই নাজরাত অনুভব করলো তার কাঁধে থুতনি ঠেকিয়ে ঘাড়ে মুখ ডুবিয়েছে সাদিফ। কেঁপে উঠে নাজরাত, খামচে ধরলো কোমরে থাকা সাদিফের হাত। একটা লম্বা শ্বাস টেনে নাজরাতের কাঁধে মুখ ডুবিয়ে সাদিফ বলে, নাহিয়ান আর একটু জেদ করে তোমাকে আজ রেখে দিতে পারলো না? আমার একটু ইচ্ছে করছে না তোমাকে যেতে দিতে। কথার ফাঁকে ফাঁকে সাদিফের উষ্ণ ঠোঁট যতবার নাজরাতের কাঁধে ছুঁয়ে দিচ্ছিল ততবারই কেঁপে কেঁপে উঠছিল নাজরাতের দেহ। নিজের অনুভূতি সামলাতে হিমশিম খাচ্ছে সে। নিঃশ্বাস ভারী হচ্ছে প্রতি সেকেন্ডে। বহু কষ্টে মুখ খুলে বলে, সাদিফ, কেউ এসে পড়বে, ছাড়ুন। লম্বা শ্বাস টেনে নাজরাতকে ছেড়ে সোজা হয়ে বসে সাদিফ। স্বস্তির শ্বাস ফেলল নাজরাতও। তার কাঁধে লাল হয়ে ওঠা স্থানটাকে আঁচল দিয়ে ঢেকে নিল সাদিফ। এলোমেলো চুল ঠিক করে দিতে দিতে বলে, সরি, কন্ট্রোল হচ্ছিল না। চুলগুলো সামনে রাখো, রাতে ফোন দেব। এখন ঘরে যাও। সাদিফের বলতে দেরি, কিন্তু নাজরাতের বেরোতে দেরি নেই। অস্থিরতার বশে সাদিফকে বিদায় জানাতেও ভুলে গেছে সে। তার গমন পথের দিকে তাকিয়ে মুচকি এসে গাড়ি ঘোরালো সাদিফ। পিনপতন নীরবতায় এগিয়ে চলছে গাড়ি। ব্যাক সিটে অসুস্থ শরীর নিয়ে চোখ বুজে পড়ে আছে মিহাত। গম্ভীর মুখে স্টিয়ারিং ঘোরাচ্ছে সাফওয়ান। অন্যদিকে কাঁচ ওঠানো জানলার বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শায়েরি। ভেতরটা বিরক্তিকর এক অনুভূতিতে তেতো হয়ে উঠছে তার। কত সুন্দর হাসি মুখে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরতে পারত সে, তা না এই গোমরামুখ রাক্ষসটার সাথে নীরবতা পালন করতে হচ্ছে তাকে। গাল ফুলিয়ে জানলার কাছ নামিয়ে দিল সে, মাথা এলিয়ে দিল সিটের সাথে। যে একটু স্বস্তিতে শ্বাস ফেলবে অমনি পাশে বসা সাফওয়ান মুখ কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, এই ধুলাবালির মধ্যে কাজ নামিয়ে দিয়েছে কেন? দেখছো না মিহাদ অসুস্থ, কাজ উঠাও। কালো মেঘ জমা মনটা আরো অমাবস্যায় ছেয়ে গেল শায়েরে। সবসময় এমন ধমকাধমকি মেনে নিতে পারে না সে। একমাত্র এই ব্যক্তিটা ছাড়া কেউ তার সাথে এমন ব্যবহার করে না। সবার আদরের দুলালি হয়ে বেড়ে উঠেছে কিনা, সেখানে আজ একাধিকবার সাফওয়ানের গম্ভীর বাণীর সম্মুখীন হয়ে মুখখানা চুপসে গেল তার। শায়েরির মনের অবস্থাটা অজান্তেই যেন বুঝে ফেলল মিহাদ। ক্ষীণ সুরে বলল, মেয়েটার সাথে সবসময় এমনভাবে কথা বলিস কেন সাফওয়ান? কাঁচে তো নামিয়েছে মাত্র, এতে এমন করার কি আছে?